আমরা গত 17 বছরে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা দেখেছি যেটা পৃথিবীতে নিকৃষ্টতম ফ্যাসিজম শুধু নয়, একটা গুরুতর মানবতাবিরোধী অপরাধ। এবং এইরকম রাষ্ট্র ব্যবস্থা বোধহয় আমরা নিকট অতীত তো অনেক পরের কথা, ফ্রম টাইম ইমেমোরিয়াল এইটা আপনি স্মরণ করতে পারবেন না। আপনি হয়তো ফ্রাউনের আমরা গল্প পড়েছি, কিন্তু ফ্রাউন তার নিজ দেশের মানুষকে এইভাবে গুম হত্যা এগুলো করেনি। আমরা জানি রাশিয়া একটা ডেসপোটিক গভর্নমেন্ট রয়েছে, কিন্তু সেখানে গুম হয় বলে আমাদের জানা নাই। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ভেঙে ফেলেছিল এবং একটা পাপেট গভর্নমেন্ট হিসাবে, পার্শ্ববর্তী দেশের একটা পাপেট গভর্নমেন্ট হিসেবে আবির্ভূত হয়েছি। সেতে আপনিও সাফার করছেন, আমরা সবাই যে যার মতো সাফার করছি। আমি জেল খেটেছি, সাফার করছি মাল্টিপল কাউন্টস, এবং বাংলাদেশে থেকে আমরা আমাদের ভয়েস রেজ করেছি। সো রাষ্ট্র পরিচালনার যতগুলো নীতি আমরা দেখতে পাই, কি হয় সেটা, এটা হলো আমরা মদিনা সনদের কথা জানি, যেটা 6th সেঞ্চুরিতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা প্রণয়ন করেছিল, এবং সেইটা ডেমোক্রেসির একটা উন্নত পরিচর্যা ছিল। একই সিটি স্টেটে সকল বর্ণ ধর্ম লোক একসাথে কীভাবে বাস করতে পারে সেইটা একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, কীভাবে সহনশীলতা নিয়ে। এরপরে আমরা কতগুলো পলিসির কথা জানি যেগুলা মূলত আসলে ব্যর্থ হয়েছে। সেই পলিসিগুলো কি? চাণক্য পলিসি। চাণক্য পলিসি হলো সুশাসন, যে মোরাল রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে টোটালি একটা ইমোরাল রাষ্ট্র ব্যবস্থাপনা তারা সাজেস্ট করে। একইভাবে মেকিয়াভেলি কথা আমরা জানি, সেখানে কোনো মরালিটির কোনো জায়গা নেই। ক্ষমতায় থাকতে হলে যত রকম ইমোরাল কাজ করতে হয় সেগুলো তারা শিখিয়ে গেছে। এরপর আমরা দেখলাম কমিউনিজম। তো কমিউনিজম এখন দুইটা জায়গায় ঠিক আছে, চায়না এবং কিউবা। কমিউনিজম যেখান থেকে সৃষ্টি হয়েছে, কমিউনিজম টিকে আছে দুই জায়গায়। কেন? তারা পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করেছে, সেই জন্য টিকে আছে। সো আজকে আমরা অনেক সেই অর্থে আর কমিউনিজম নেই আসলে, সেই কমিউনিজম যেই দেশগুলোর কথা এক পার্টি সিস্টেম। সো এই অটোক্রেসি ফ্যাসিজম, তো চায়না এই এক পার্টির ভিতরে কিন্তু এক ধরনের ডেমোক্রেসি আছে। সো পরিবর্তনের ভিতরে পার্টি ডেমোক্রেসি, পরিবর্তনের আপনার ফ্রান্সে 30 বছর ধরে যুদ্ধ হয়েছে, ফ্রান্স এবং ইউকে, কিন্তু ইউকেতে ওই সেন্সে কোনো রেভলিউশন হয়নি। কেন হয় নাই? তারা সবসময় পরিবর্তনের সাথে অ্যাডজাস্ট করেছে। তাহলে এই 15 বছরের ভিতর যে নেস্টি ফ্যাসিজমের আমরা যারা ভিকটিমাইজ, এইখানে আমাদের আকাঙ্ক্ষাটা কি? আমাদের আকাঙ্ক্ষাটা হলো এমন একটা পরিবর্তন যেখানে আর কখনো ফ্যাসিজম সৃষ্টি না হয়, যেখানে আর কখনো অটোক্রেসি সৃষ্টি না হবে, সেইখানে রাষ্ট্র ব্যবস্থাপনা সেই অটোক্রেসির সৃষ্টি না হয়। সেই রাষ্ট্র ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে বড় একটা টুল। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে 31 দফা, এরপরে নির্বাচন ম্যানিফেস্ট, আপনারা যেটা যেটা মানুষের কাছে এই দল নিয়ে গেছে, সেই পয়েন্টগুলো আপনাদের প্রতিফলন করা অব্লিগেশন। এটা আপনার চয়েস না, অব্লিগেশন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে সংবিধান নিয়ে কথা বলে, আমার সন্দেহ আছে উনি সংবিধান সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পোষণ করে কিনা। উনি মিসকনস্ট্রিউ করে, কারণ উনি এখন থেকে 30 বছর আগে ল পড়ছে, এরপর ল প্র্যাকটিসে কখনো ছিল বলে আমার জানা নেই। সো সংবিধান সম্বন্ধে ল মেকার তো ছিলেন, উনি ল মেকার ছিল, কিন্তু ওই সেন্সে উনি কোথাও ক্লাস নেছে তাও জানা নাই। উনি ওনার মতো করে ব্যাখ্যা করে। ওনার সংবিধান সেন্স সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। সংবিধান আদৌ বোঝে কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে। সংবিধান সম্বন্ধে সবচেয়ে বড় কথা, আমাদের অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত রয়েছে, সেফটি অফ দ্য পিপল অ্যান্ড সেফটি অফ দ্য স্টেট। মানুষের সুপ্রিম উইল ইজ দ্য হাইয়েস্ট কনস্টিটিউশন। সুপ্রিম উইল প্রকাশ পায় কিসের মাধ্যমে? আপনার এই রেভলিউশনের মাধ্যমে, এই গণ উদ্বুত্থানের মাধ্যমে। আর সুপ্রিম উইলে আরেকটা জায়গা হলো গণভোট। সো আপনাদের ইলেকশন ম্যানিফেস্টো এবং 31 দফা, তার ভিতরে এই সব পয়েন্টগুলো আছে। তো হঠাৎ করে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে
যে আপনার অবস্থাটা মনে হচ্ছে কমপ্লিটলি জনগণের বিপক্ষে চলে গেছেন। না কিন্তু আপনি মাসুক ভাই জানেন যে আই কল এক্সপেরিয়েন্স, আমি কিন্তু যেটা ফিল করি আমি সেটাই জাস্ট ব্যারিস্টার সরওয়ার, এই 50 দিনের মাথায় এটা আপনি কিভাবে বলবেন যে সে তার অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বা ম্যানিফেস্টো মানছে না, 31 দফা থেকে দূরে সরে যাচ্ছে? আপনি যখন গণভোটের অধ্যাদেশ বাতিল করবেন, যেগুলো বাতিল করা হয়েছে আপনার 4টা অধ্যাদেশ এবং যেগুলো সাসপেন্ড করা হয়েছে, এইগুলোই ছিল পরিবর্তনের সবচেয়ে বড়। এগুলো সংসদীয় কমিটির সিদ্ধান্ত। হ্যাঁ, সবচেয়ে এই সংসদীয় কমিটিতে 11 জন ছিল বিএনপির, 3 জন ছিল জামাতের, সব দলেরও হয় না এটা। তো ওখানে তো পার্টির যে ইন্টেনশন সেইটাই ওখানে প্রকাশ পাবে। আমি বলি মানুষের ধারণা, পারসেপশন ইজ অলওয়েজ স্ট্রঙ্গার দ্যান দ্য রিয়েলিটি। মানুষের ভিতরে এই পারসেপশন ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে যে আপনি ক্ষমতা পেয়েই জনগণের বিপক্ষে চলে গেছেন। আজকে বিচার বিভাগের স্বাধীনতা, ইট ইজ এ লং ক্রাই ফর লাস্ট 55 ইয়ার্স, 55 বছরে। সেইখানে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে 3টে অধ্যাদেশ করলো। কি অধ্যাদেশ? একটা হলো বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। রাইট অর রং আপনি সেটা সংশোধন করতে পারেন, আপনি সেটা ক্যান্সেল করতে পারেন না। আবার আরেকটা কি হলো, বিচারালয়ের আলাদা সচিবালয়, সুপ্রিম কোর্টের বিচার বিভাগের আলাদা সচিবালয় সুপ্রিম কোর্টের, সেটাকে বাতিল করেন এবং একটা সংশোধন। গুম সংক্রান্ত যে অর্ডিন্যান্স, মানবাধিকার সম্বন্ধে অর্ডিন্যান্স যেগুলো, এগুলো প্রত্যেকটা বলা যাবে, আলোচনায় ওগুলো আসছে। আপনি যখন এইটা বাদ দিলেন, তখন আওয়ামী লীগ যেভাবে বিচার বিভাগ চালিয়েছে, সেই জায়গায় যে আপনি আবার পুচ্ছেন ওই যে লুডো খেলার মতো 97 থেকে আবার 3-এ চলে আসছেন। এর চেয়ে ভালো আইনও যদি আপনি করেন, কথার কথা, আইনমন্ত্রী ইজ মাই গুড ফ্রেন্ড, এর চেয়ে ভালো আইন করলেও কিন্তু মানুষের ভিতরে যে এখন পারসেপশন সৃষ্টি হচ্ছে যে আপনি যাচ্ছেন আওয়ামী লীগের লাইনে, তাহলে আজকে জুলাই ডিনাই করতে চায় কে? জুলাইকে ভয় পায় কে? জুলাই করলে গায়ে জ্বর আসে কার? আওয়ামী লীগের, কারণ জুলাইয়ের মাধ্যমে তাদের পতন হয়েছে। আর কে জুলাইকে ডিনাই করতে চায়? ইন্ডিয়ান ফরেন পলিসি মেকার্স ইন রিলেশনস টু বাংলাদেশ মনে করে এইটা শুধু আওয়ামী লীগের পতন নয়, এটা তাদের ফরেন পলিসি বাংলাদেশের পতন ঘটেছে, যার জন্য তারা সবাইকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সেখানে লালন পালন করছে। তাহলে যারা জুলাই পারসেপশনালি যারা জুলাইকে ডিনাই করতে চায়, তারা তো জনগণের বিপক্ষে চলে যায়, পরিবর্তনের আকাঙ্ক্ষার বাইরে চলে যায়। সেইখানেই তারেক সাহেবের শুধু ক্ষমতা আসে না, বিএনপির শুধু ক্ষমতা আসে না। বিএনপি এই চ্যালেঞ্জ অতিক্রম যদি না করে, তাহলে শুধু বিএনপি সাফার করবে না, সাফার করবে দেশের জনগণ, আমরা সবাই। আমরা চাই না কোনোভাবে বিএনপি এই চ্যালেঞ্জ থেকে ফেল করুক। আমি জিল্লু ভাই এই বইটা নিয়ে আসছি, এটা পায় অনেক কাছে দেখেন, এটা শি জিনপিংয়ের পার্সোনাল বায়োগ্রাফি, 4 খণ্ডে এটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশে ইংরেজিতে এবং বাংলা আছে। শি জিনপিং তার পার্টি কংগ্রেসে তার নেতাকর্মীর উদ্দেশ্যে 8টি পয়েন্ট ঘোষণা করছে। আমি শুধু রেলিভেন্ট 2-1টা পয়েন্ট পরে শুনে আমি এই ফেজ শেষ করছি। 8টি নিয়ম কোনো সর্বোচ্চ মানদণ্ড নয়। তারপর সে বলছে, আমি একদম বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উচিত নিজেদের প্রথমে দৃষ্টান্ত স্থাপন করা, যা বলেন তা করা, প্রতিশ্রুতি দিলে বাস্তবায়ন করা তার দলের প্রতি। আই এম শিওর বিএনপি এটা জানে। তারেক সাহেব এখন হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কীভাবে? আমরা অনেকগুলো উদাহরণ বাইরের সামনে দেখছি। এই সর্বশেষ যেটা আমাকে সত্যিকার আকর্ষণ করছে, যে উনি ফুটপাত মুক্ত করার চেষ্টা করতেছেন। এই ছোট কাজগুলো, ফুটপাত মুক্ত এই ছোট কাজগুলাই রিফ্লেকশন করে যে সত্যিকারে উনি বড় কাজ করতে পারবে। উনি যদি পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ধারণ না করে, পরিবর্তনের আকাঙ্ক্ষাটা যদি উনি বাস্তবায়ন না করতে পারে, তাহলে উনি বিপদে পড়বে, নিশ্চিতভাবে সেটা বলা যায়। আমি সেই জন্য বলবো যে সর্বশেষ এই ফেজে শেষ করি যে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে বেশি কথা না বলে আপনারা রাস্তার ট্রাফিক শৃঙ্খলা এবং বাস ড্রাইভারদেরকে একটু শৃঙ্খলা আনতে পারেন কিনা, সেই চ্যালেঞ্জটা আপনাকে দিলাম। যে এইখানে একটা বাস বে আছে 10 কদম সামনে, কিন্তু বাসগুলো দাঁড়াবে মানুষের রাস্তা বন্ধ করে একটার পর একটা করে। এই কুর্মিটোলা একটা হসপিটাল আছে, ওইখানে যান, 10 গজের ভিতরে একটা বাসের বে, কিন্তু সব বাসগুলো দাঁড়াবে, মানুষ যেখানে চলাচল করে সেটা বন্ধ করে, পারলে এইটা বন্ধ করেন।